যারা আমার জামাইকে দেখতে চেয়েছিলেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম। আপনাদের জন্য কিন্তু একেবারেই নতুন, যদিও আমি ইউটিউবে কাজ করি প্রায় অনেক বছর যাবৎ, প্রায় 5 বছর তো হবেই। সেখানে সবাই মোটামুটি চিনে, তবে ফেসবুকে সারা বছর কচকচে কাঁচা আম কীভাবে খাবেন আজকে সেই প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করছি ভালো লাগবে। মজাদার এই কচকচে কাঁচা আম সংরক্ষণ করার প্রসেসটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবেন না। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এখানে কিছু কাঁচা আম আমি দুটো কাচের জারে নিয়েছি। তো এমনিতেই কিন্তু কাচের জারে এটাতে রাখা হয়নি, এখানে কিছু প্রসেস ফলো করতে হবে। তো সেই নিনজা টেকনিকটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। এইভাবে কিন্তু আপনারা যদি আম সংরক্ষণ করেন সারা বছরই কাঁচা আমটা কাচের জারে রেখে খেতে পারবেন। যখন তখন শুধু কাচের জার থেকে নামিয়ে কচকচে এরকম কাঁচা আম আপনারা পেয়ে যাবেন। এটা একদম পুরো বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিবেন। এই তো আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি। আমি প্রায় 15 দিন আগে এই কাচের জারে এই আমটাকে রেখেছিলাম। এখন দেখুন কতটা কচকচে আছে, একদমই মনে হচ্ছে যে ফ্রেশ কাঁচা আম কেটে নিয়েছি। পানির সাথে মাত্র 2টা উপকরণ মিশালেই কিন্তু এইভাবে আমটা আপনি সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য, আর খেতে পারবেন অনায়াসে এইভাবে ফ্রেশ তাজা আমের মতোই টেস্ট। এখন এই সময়টাতে বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। কিছু কাঁচা আম এনে আপনারা চাইলে কিন্তু কাঁচা আমটাকে আমি যেভাবে কাটছি ঠিক ওভাবে কেটে নিতে পারেন, অথবা উপরের খোসাটাও ফেলে দিতে পারেন। বাজার থেকে যে কাঁচা আম আনতে হবে এরকম না, যাদের গাছের আম আছে তারা কিন্তু গাছের আম দিয়েও এটা তৈরি করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই আমটাকে সংরক্ষণ করেছিলাম। আমগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর উপরের যে খোসা সেটা কিন্তু ফেলিনি, তবে কিছু আমের খোসা আমি ফেলে দিব আর কিছু আম রেখে দিব খোসা সহ। আমটা যখন সংরক্ষণ করব খোসা সহ, এটা খেতে কিন্তু কোনোভাবেই খারাপ লাগবে না, একদম ফ্রেশ আমের মতোই লাগবে। আমি সবগুলো আম কেটে নিয়েছি। এখন আমি যেটা করব, এই আমগুলোকে আমি ফুটন্ত গরম পানিতে গরম পানিটাকে ঠান্ডা করে নেব, তারপর ওই পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে তারপর কিন্তু আমগুলোকে আমি সংরক্ষণ করব। যেহেতু এর উপরে কষটা আছে, কালো হয়ে গেছে আমগুলো, সেই জন্যই কিন্তু আমটাকে ধুয়ে নেওয়া। তবে সরাসরি ট্যাবের পানি দিয়ে ধুবেন না, এটা গরম পানিটাকে ঠান্ডা করে তারপর সেই পানিটা দিয়ে ধুবেন। এখন আমি আমগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। পানি কোনোভাবে গরম হওয়া যাবে না, ফুটন্ত গরম পানিটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। আর এই তো আমি আমগুলোকে ধুয়ে নিয়েছি। এখন যেটা করব, কাচের জারে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ লবণ, আর এই লবণের উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো এভাবে করে দিবেন, এতে করে দেখতে সুন্দর লাগবে। আপনি চাইলে এলোমেলো করেও দিতে পারেন, তবে আমি একটু সৌন্দর্যের জন্য এভাবে সোজা সোজা করে বয়মের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেখতে ভালো লাগবে আর কি, তবে যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতেও ভালো লাগে। এখন আমি উপর থেকে আবারও 1/2 কাপ পরিমাণ লবণ দিলাম। আর এটা হলো হোয়াইট ভিনেগার, সিরকা। আচার ভালো রাখার জন্য যে সিরকাটা আমরা ব্যবহার করি, এখানে প্রায় 1 কাপের মতো আমি সিরকা দিলাম। এখন যেটা দিব, এটা ফুটন্ত গরম পানিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা পানিটা আমি একদম বয়মটা ভরে দিয়ে দিলাম। আর এখন আমি যেটা করব, বয়মের মুখটা লাগিয়ে রেখে দিব সারা বছরের জন্য। আর এইভাবেই কিন্তু এই আমটাকে সংরক্ষণ করা হয়। যদি আপনারা কেউ রাখতে চান, ঠিক এই সেম প্রসেসে কিন্তু আম সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এই আম দিয়ে যখন তখন ইচ্ছে হলে আপনি আচারও বানাতে পারবেন, বা এমনও খেতে পারবেন, ডালের সঙ্গেও কিন্তু দিতে পারবেন। যার যেটা ইচ্ছে সেটাই করে খেতে পারবেন। তো এই তো এখন আপনি যখন এই আমটা খাবেন তখন আমটাকে একটু ধুয়ে নিতে পারেন, আর না ধুলেও চলবে, যেহেতু লবণ আর সিরকার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, একটু তো নোনতা লাগবেই, যেহেতু টক আম, তো এতে কোনো ব্যাপার না। তো যাই হোক, এখন আমি এই আমগুলোকে সারা বছরের জন্য এভাবে সংরক্ষণ করে রেখে দিলাম। একটা আম আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, এটা প্রায় 15 দিন হয়ে গেছে। এরই মধ্যে কিন্তু আমটা খুব সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে। তো একটা আম আমি দেখিয়ে দিচ্ছি, এটা 15 দিনের মধ্যে কি রকম একটা সিচুয়েশনে চলে আসছে দেখেন। এটা অনেকটা ক্রিস্পি হয়ে গেছে। এভাবে করে কিন্তু মোচড় দিলেও আমটা ভাঙছে না, একদমই ক্রিস্পি। আর এটা খেতে একদম মনে হবে যে গাছের ফ্রেশ আমের মতোই টেস্ট, কচকচে একটা ভাব চলে আসছে এর মধ্যে। আর এই আমটা দিয়ে আপনি যে কোনো ধরনের আচারও তৈরি করতে পারবেন, বা যেভাবে ইচ্ছে সেভাবেই খেতে পারবেন। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই আম সংরক্ষণ পদ্ধতিটি? যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। যারা এখনও লাইক দেননি একটি লাইক দিয়ে দিবেন। এখন আমি চলে যাচ্ছি, ইনশাল্লাহ আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। কাশ্মীরি ভাবির কাছে যেতে হবে না, এই কচকচে কাশ্মীরি আমের আচারের রেসিপি জানতে হলে আমার রেসিপিটা দেখে নিন। এই আচারটা বানানোর পর সারা বছর কিন্তু আপনি টেবিলের উপর রেখেই খেতে পারবেন, আর একদমই কচকচে খুবই মজার থাকবে। কাশ্মীরি এই আমের আচার কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করতে হবে। কাঁচা আম ছাড়া কিন্তু কোনোভাবেই এই মজাদার কচকচে আমের আচারটা তৈরি করা সম্ভব না।
আচার তৈরি করার জন্য এখানে কিছু কাঁচা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো ধোয়া হয়ে গেছে, এখন আমি আমগুলো কেটে নিচ্ছি। আর কিভাবে কেটে নিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি। এই আচার তৈরি করার জন্য আমগুলো যদি এভাবে কেটে নেন তাহলে কিন্তু দেখতে ভালোই লাগে। আমি এই আচারটা কয়েকভাবে তৈরি করি, চেষ্টা করব সব রেসিপি আপনাদের সঙ্গে তুলে ধরতে। জানি না কতটা পারবো, তবে এই আচারের জন্য আমার লাগবে চুন। আমার এই আচারটাকে আমি চাই যেন একদম কাঁচা আমের মতো কচকচ করুক। তো সেজন্য কিন্তু চুনটা পানিতে দিয়ে নিতে হবে। আর এখানে আমি আমগুলোকে প্রায় 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো নর্মাল পানির মধ্যে চুন গুলিয়ে আমি আমগুলোকে ভিজিয়ে রাখছি। দেখে হয়তো বুঝে নিয়েছেন আমগুলো একটু বড় বড় ফালি করে কেটেছি। আর আমগুলো যখন টেনে যাবে মানে পানিটা শুকাবে তখন কিন্তু আমগুলো একটু শুকিয়ে আসবে। তা আমগুলো চুনের পানিতে আমি প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। বেশি সময় রাখলে কোনো সমস্যা নেই। এখন চুনের পানি থেকে তুলে 4-5 বার ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর যে কাজটা করতে হবে সেটাও দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, সেটা হলো আজকের এই কাঁচা আমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবেন না। এই রেসিপিটা হলো একদমই 100% একটা সঠিক রেসিপি। এই রেসিপিটা দেখে ছোট বড় বা নতুন রাঁধুনিরা সবাই কিন্তু এইটা বানিয়ে নিতে পারবে। এখন যেহেতু প্রচুর কাঁচা আম বাজারে পাওয়া যাচ্ছে, তাই বলবো সবার কাছে যে প্লিজ ভিডিওটা আপনারা যার যার ফেসবুক ওয়ালে শেয়ার করে দিবেন। এতে করে অন্যান্য নতুন আপুনিরা দেখে নিতে পারবে, তারাও কিন্তু এই মজাদার কাশ্মীরি আমের আচারটা তৈরি করতে পারবে। তো এটা ভিজিয়ে রাখার পর দেখুন কতটা কচকচে হয়ে গেছে। এখন যেটা করতে হবে পানিটা একদম ভালো করে নিংড়ে নিতে হবে। তারপর একটা কিচেন টাওয়ালের উপর এভাবে বিছিয়ে আমি এটাকে মিনিমাম 3 ঘন্টার মতো রোদে শুকাবো। আর এখন বাইরে যে পরিমাণ রোদ, 3 ঘন্টা শুকালে 3 দিনের মানে শুকায় যাবে। তো যাই হোক, এখন আমি বারান্দায় দিয়ে দিচ্ছি। ছাদে যাওয়ার মতো সাহস আমার নাই, কারণ ছাদে যেতে হলে প্রচুর পরিমাণ দুঃসাহসের প্রয়োজন হবে। প্রচুর রোদ ছাদে। আর বারান্দায় 3 ঘন্টা রাখার পরেই কিন্তু দেখুন কত সুন্দরভাবে পানিটা একদম শুকিয়ে অনেকটাই কিন্তু উপর থেকে ড্রাই হয়ে গেছে। এখন আমি আচারটা তৈরি করে নিব। আচার তৈরি করার জন্য তেমন কোনো কিছুই লাগে না, অল্প উপকরণেই তৈরি করা যায়। আমি প্রথমে প্যানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1.5 কাপ পরিমাণ পানিও দিয়ে দিচ্ছি। তা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দিয়ে দিলাম একটু তেজপাতা। এখন জাল করে একটা শিরার মতো তৈরি করে নেব। তবে শিরা একদম পাতলা অবস্থায় কিন্তু আমগুলো দিয়ে দিতে হবে, মানে প্রথম 2-1টা বলক আসলেই আমগুলো দিয়ে দিলাম। তা আমগুলো দেওয়ার পর মিনিমাম 30 মিনিটের মতো রান্না করতে হবে। সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। আর এখানে আচারটা ভালো থাকার জন্য এখানে ভিনেগার দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। ভিনেগার দেওয়ার কারণে আচারটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। এই আচার 1 বছর তৈরি করলে পরের বছরও কিন্তু সেম এরকমই থাকবে, যদি ফুল রেসিপিটা আপনারা মানে দেখে তারপর আচারটা তৈরি করেন। ফুড কালারটা একেবারেই অপশনাল, চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, তবে কালারটা সুন্দর আসার জন্যই কিন্তু ফুড কালারটা দেয়া। 4-5টা শুকনা মরিচ দিয়ে দিলাম, এতে করে টক মিষ্টি একটা সুন্দর একটা মানে টেস্ট আসবে, যেটা খেতে খুব ভালো লাগে। এখন আমি খুব ভালো করে 30 মিনিট জাল করে নিয়েছি। 30 মিনিট জাল করার পর দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু সুন্দরভাবে আচারটা জমে গেছে। আর এখন আমের যে ফালিগুলো একটাও কিন্তু ভেঙে যায় নাই, গলে যায় নাই, যেরকম ছিল ঠিক ওরকমই আছে। আর এটা যখন খাবেন একদম মনে হবে যে কাঁচা আম চিবিয়ে খাচ্ছেন, অনেক বেশি টেস্টি। কাশ্মীরি আচারের রেসিপিটা যদি আপনারা করতে চান অবশ্যই রেসিপিটা ভালো করে দেখে করবেন, ইনশাল্লাহ এরকম সুন্দর হবে আপনার আচারও। আর এইভাবে আচার তৈরি করে প্রিয়জনদের কাছে পাঠিয়ে দিতে পারেন। যাদের হাজব্যান্ডরা প্রবাসে থাকে এরকম একটা বক্স তৈরি করে পাঠিয়ে দিবেন, আচার খাবে আর আপনার কথা মনে করবে। অনেক বকবক করে ফেললাম, কেমন লেগেছে রেসিপি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করতে কেউ ভুলবেন না। সবাইকে আল্লাহ অনেক বেশি ভালো রাখুক। আজকের মতো বিদায়, আবারও নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ। যারা আমার জামাইকে দেখতে চেয়েছিলেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম। আপনাদের জন্য কিন্তু একেবারেই নতুন, যদিও আমি ইউটিউবে কাজ করি প্রায় অনেক বছর যাবত, প্রায় 5 বছর তো হবেই। সেখানে সবাই মোটামুটি চিনে, তবে ফেসবুকে অনেকের কাছে অপরিচিত। তো আজকের ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। যা আমার বেশিরভাগ টাইটেলগুলোই থাকে জামাইয়ের জন্য রান্না করা, জামাইয়ের জন্য তৈরি করা। তো সেই সুবাদে অনেক আপুরা ভাইয়ারা দেখতে চেয়েছিলেন, যে তো আশা করছি যারা দেখতে চেয়েছিলেন দেখে নিয়েছেন। তো আমার এই প্রিয় মানুষটাকে নিয়েই কিন্তু আমার যত জল্পনা কল্পনা, আমার পরিবারের যত ভালোবাসা সবকিছুই তাকে ঘিরে। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আর এই তো
আজকে হুট করে মেহমান চলে আসলো, আর মেহমান আসলে আমার হাত 2টা থেকে 10টা হয়ে যায়। কারণ হঠাৎ করে যখন মেহমান আসে কিছুই করার থাকে না, তাড়াহুড়া করে সব কিছু কিন্তু করতে হয়। এমনও মানে সময় হয় যে মানে সময় মেহমান চলে আসে, দেখা যায় যে বাসায় কোনো কাজের লোকই থাকে না। তো সেই সময়টাতে কিন্তু আমি নিজেই কাজের লোক হয়ে যাই, নিজেই বাসার লোক হয়ে যাই। তো যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ সব কিছু ম্যানেজ করতে পারি, এটাই সবচেয়ে বড় কথা। আল্লাহ সেই শক্তিটা রেখেছে। দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকি, আর আপনাদের সঙ্গে আমার লাইফ স্টাইল বা আমার নিত্য নতুন রেসিপিগুলো শেয়ার করতে পারি। তো আজকে যেহেতু মেহমান ছিল, খুব তাড়াহুড়া করে রান্নাটা করেছি, তাই কিন্তু মানে আপনাদের জন্য আলাদা করে যে একটা রেসিপি তুলে ধরবো সেটা পারি নাই। ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে আমি এটাই শেয়ার করি যে কিভাবে আমি মেহমান আসলে তাড়াহুড়া করে বেশ কয়েকটা আইটেম করি আর কি। বাসায় যা থাকে তার মধ্যেই চেষ্টা করি মেহমানকে যেন খুশি মনে বিদায় দিতে পারি। আর মেহমান তো মেহমানই, মেহমানের জন্য তো একটু স্পেশাল কিছু করতে হয়। যদিও আমার প্রতিটা রান্নাই মেহমানরা অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ। তো আজকে কি কি রান্না করব চলুন আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। খুব তাড়াহুড়া করে রান্নাটা করেছিলাম, আর সবগুলো রান্নাই খুব টেস্টি ছিল। আমি হলো এখানে চিকেন রোস্টটা করব, তারপর খাসির মাংস রান্না করব, বেগুন ভুনা করব, আর বেগুনের ভাজা করব। তো এইভাবে করেই কিন্তু আমি রান্না করি। আরেক পাশে আমার হলো বাসায় ঘি তৈরির জন্য দুধ জাল করা হচ্ছে। তা আপনারা তো এর মধ্যে জানেন যে আমি নিজের হাতে ঘি বানাই, তারপরে সেটা আবার আপনাদের মাঝে সেল করি। তো সেই জন্য কিন্তু একসঙ্গে প্রায় 15 কেজি দুধ জাল করা হচ্ছে। তো সেটা মানে সরটা জমে, সরটা তুলে তুলে রেখে দিই, আর সেই সর দিয়ে ঘি তৈরি করি। আর সেই ঘি কিন্তু আপনাদের কাছে আমি সেল করি, অনেক আপুরাই কিন্তু আমার কাছ থেকে সেই ঘিটা নিয়ে থাকেন। আর এখন হলো চলুন রান্নাটা শেয়ার করি। যদি ঘি নিতে হয় তাহলে কিন্তু আপনারা কমেন্টের মধ্যে আমাকে লিখে জানাতে পারেন, তাহলে আমি আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেবো। আমার বাসায় ছিল চিকেন, আর এটা হলো মানে ব্রয়লার চিকেন। আর ব্রয়লার চিকেনটাকে একটু লবণ মাখিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি, যেহেতু রোস্ট রান্না করব। আর রেগুলার সাইজ করে কাটা ছিল, তাতে কি রোস্ট তো রোস্টেই, তাই না? তবে রোস্টেডটা একটু বড় বড় পিস হলে দেখতে সুন্দর লাগে। হুট করে মেহমান আসলে ওরকম প্রিপারেশন করে বড় বড় সাইজ করে কাটা মানে কেটে আনতে হয় বা বাসায় কাটতে হয়। তো আগে যেহেতু রেগুলার সাইজে কাটা ছিল সেটাই রান্না করতেছি। আর এদিক থেকে খাসির মাংস বসিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর হলো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মানে গরুর মাংস রান্নার তুলনায় খাসির মাংস রান্নাতে আমি মশলার পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি, কারণ খাসির মাংসতে এক্সট্রা একটা ফ্লেভার থাকে, যাতে সেই বাজে স্মেলটা না আসে, সেই জন্যই কিন্তু। আর খাসির মাংসটা খুব ভালো করে ভুনে নিতে হয়, এই টিপসটা মনে রাখবেন, তাহলে কিন্তু রান্না অনেক বেশি ভালো হবে। আরেকটা পাশ থেকে আমি চিকেনটা মানে ভেজে নিচ্ছি। তো চিকেন খুব বেশি ভাজবো না, আমি রোস্ট রান্না করলে চিকেনটা এরকমভাবেই ভাজি। খুব বেশি ভাজলে উপরের অংশটা কিন্তু ড্রাই হয়ে যায়, রান্নার পর খেতে ভালো লাগে না, একটা রাবারি ভাব চলে আসে। তো এই প্যানের মধ্যেই রোস্টটা রান্না করে নিচ্ছি, আর সেজন্য বেশ কিছু পেঁয়াজ দিলাম আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এদিক থেকে খাসির মাংসটা একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে প্যানের গায়ে না ধরে যায়। প্রচণ্ড গরমে যখন মেহমান আসে তখন কেমন লাগে বলেন তো? আমার তো বেশ ভালোই লাগে। আমি কিন্তু মানুষ খুব পছন্দ করি, মানে বাসায় গেস্ট আসলে খুব পছন্দ করি। বাচ্চারাও ভীষণ পছন্দ করে, কারণ আমরা যারা ঢাকায় থাকি তারা কিন্তু নিরিবিলি একা একাই থাকতে হয়। আর হুটহাট যখন মেহমান আসে তখন মনে হয় যে মানে ভালো লাগে, বাসায় একটু বেশি কথা বলা হয়, একটু আনন্দ হয়, সবাই মিলে গল্প গুজব, এই তো সময়টা সুন্দর কেটে যায়। রান্নার এক পাশেই কিন্তু মেহমানরা দাঁড়িয়ে কথা বলছে, তার এদিক থেকে রান্নাও করছি। যখন তাড়াহুড়া করে রান্না করি তখন ইনস্ট্যান্ট হাতের কাছে যা মশলা থাকে সবই ব্যবহার করে ফেলি। তো আমি আর আলাদা করে মশলা তেমন তৈরি করি না, যদিও আমার মশলা সব রেডিই থাকে আগে থেকে মোটামুটি। তো এদিক থেকে রোস্টটাও হয়ে যাচ্ছে, আর এদিক থেকে খাসির মাংসটা হয়ে যাচ্ছে। রোস্টটা নামানোর আগে কিছু কিশমিশ, একটু আলু বখরা, একটু টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর ঘি তো দিবই অবশ্যই, যেহেতু ঘিটা নিজে তৈরি করি, নিজের হাতের সুগন্ধি ঘি তো অবশ্যই ইউজ করতে হয়, তাই না? এদিক থেকে পোলাও বসিয়ে দিচ্ছি। আর পোলাও গরমের মধ্যে না করলেও মানে না করলেই ভালো হতো, তারপরেও যেহেতু মেহমান বলে কথা, পোলাও না রান্না করলে নিজের কাছে একটা আনইজি লাগবে। তো সেই জন্য পোলাওটা রান্না করতেছি। তো অল্প অল্প করে পোলাও দেবো, তারপর ভাত দিয়ে দিব, এটাই আমার ইচ্ছা আর কি। আর মাংসটা ঝাল মাংস রান্না করতেছি।